কেমন আছো সবাই? শুভ দুপুর আর শুভ মহালয়া। আজকে মহালয়ার সকালে ছিপছিপ করে বৃষ্টি পড়ছিল। চারিদিকে প্রায় হালকা হালকা জলও জমে আছে। কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির জলটা এখনো শুকোয়নি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মাটনের একটা পাতলা ঝোল। তার জন্য আমি এখানে দেখো 800 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 200 গ্রাম মতো পেঁয়াজের কুচানো। আর এখানে দেখো আমি 6 পিস আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি, বেশ বড় সাইজের। আর এখানে আদা আর রসুন আর টমেটো কেটে নিয়েছি। এবার আদা রসুনটাকে পেস্ট করে নেব। তার জন্য এখানে আমি আদা রসুনটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে ভরা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একটা ফাইন পেস্ট এটাকে তৈরি করে নেব। দেখো এখানে বেটে নেওয়া হয়ে গেছে আদা রসুনটাকে। এবার এই আদা রসুন পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব রান্নার দিকে। আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে পরে মাংসটা কিন্তু নিচের দিকে লেগে যাবে। কড়াইটা যখন দেখবে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি ওই 50 গ্রাম মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা ভালোভাবে যখন ধোঁয়া উঠতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবারে যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু কাঁচাও দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভেজে দিলে আমার মনে হয় এর স্বাদটা বেশি ভালো আসে। তাই তোমরা যদি চাও কাঁচাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আলুগুলোকে একটু এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। আমি একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যে জিরে আর লঙ্কার গুঁড়োটাকে ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি 1 চামচ মতো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো নিয়েছি জিরের গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। ঝালটা যদি বাড়াতে চাও সেক্ষেত্রে আরও 1 চামচ মতো অ্যাড করতে পারো। আমি ঝাল খুব একটা খাই না, তাই খুবই অল্প পরিমাণে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মাকে দেখেছি বাটা মশলা ব্যবহার করতো রান্নাতে, রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হতো। কিন্তু এখন আমাদের তো সে বাটাবাটির ঝামেলা করতে ভালো লাগে না, তাই এই গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রাখলে অনেকটা বাটার মতনই হয়ে যায়, তাই সেটাই করছি। তোমরা চাইলে ডাইরেক্ট গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারো রান্নার উপরে, কিন্তু তাতে একটা সমস্যা দেখা যায় যে নিচের দিকে কিন্তু লেগে যাওয়ার ভয়টা থাকে। তাই এইভাবে একবার করে দেখো, কোনো সমস্যা হবে না। এদিকে কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। মা বলতো চিকেন বা মাটন যাই রান্না করো না কেন, এই মশলাটার উপরে কিন্তু পুরো টেস্টটা ডিপেন্ড করে। মশলাটা যদি কম ভাজা হয় তাহলে পরে টেস্টটা কিন্তু খুবই বাজে লাগবে। ঠিক এইভাবে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে 5 চামচ মতো ব্যবহার করেছি। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। এবার এই আদা রসুনটাকেও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসছে আর এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ঠিক যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। দেখো এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেল কিন্তু বেরিয়ে গেছে। আমি এটাকে 5 থেকে 6 মিনিট মতো কিন্তু কষিয়ে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে যে টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিটাকে দিয়ে দেবো। টমেটো কুচিটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো, তবে টমেটো কুচিটা দিলে পরে দেখবে এর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসবে। টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। টমেটোটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, পুরো টমেটোটাই গলে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমরা মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জিরে আর লঙ্কা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তাহলে এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটাকে যখন দেবে তার আগে কিন্তু একটু চামচে করে নেড়ে নিয়ে দিও, নাহলে পরে নিচের দিকে মশলাটা থিতিয়ে যায়, ওপরে জলটাই চলে আসবে।
এই মশলাটাকে দিয়ে প্রায় আমি 1 মিনিট মতো অনবরত নেড়ে কষিয়ে নিয়েছিলাম। যাতে নিচে না লেগে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মশলাটা যদি পুড়ে যায় মাংসের টেস্টটা কিন্তু একদম বাজে হয়ে যাবে। তাই অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে। যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর, তখন এর মধ্যে ধুয়ে রাখা মাটনটাকে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে, নাহলে নিচের দিকে কিন্তু মশলাটা জ্বলে যাবে। মাটনটাকে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে কিন্তু আমি মশলার সাথে মাটনটাকে মিশিয়ে দিচ্ছি। এখনই গ্যাসের ফ্লেম হাই করার প্রয়োজন নেই, আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে, তবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে মাটনটাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে কিন্তু 1 চামচ মতো নুন ব্যবহার করেছি, লাগলে পরে দেওয়া যাবে। আর এখানে 1.5 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। এবারে নুন আর হলুদ দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। এবারে এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। পুরো রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমে করেছি। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। মাটনটাকে কোনো রকম ঢাকা না দিয়ে এইভাবেই কিন্তু আমি হাই ফ্লেমে 2 মিনিট অন্তর অন্তর নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত। 2 মিনিট পর পরই কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে নিচের দিকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। খানিক বাদেই দেখবে মাটন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে অল্প অল্প করে। তখন দেখবে কষাতে কিন্তু অতটা সমস্যা হচ্ছে না, তার আগে কিন্তু একটু নাড়তে অসুবিধাই হবে। আমি এইভাবে মাটনটাকে প্রায় 15 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এই মাটনটাকে যত ভালোভাবে কষাবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। আর বারবার আমি বলছি নিচের দিকে যেন একদম লেগে না যায়, তাহলে পরে কিন্তু পোড়া একটা গন্ধ আসবে আর কিন্তু খেতে কিন্তু তেতো তেতো ভাবটা লাগবে। দেখো মাটনটা প্রায় 15 মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে, অনেকটাই তেল সেপারেট হয়ে গেছে, কষানোও প্রায় হয়ে গেছে। এবার এই মাটনটাকে আমি নামিয়ে একটা প্রেসার কুকারে সিটি দেব। নামিয়ে নিচ্ছি মাটনটাকে। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে আমি মাটনটাকে সেদ্ধ করে নেব। একটা হাতা দিয়ে এইভাবে মাটনগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো এখানে মাটনটা ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। জলটাকে কিন্তু কাঁচা জল দেওয়া যাবে না, অবশ্যই গরম করে দিতে হবে। এখানে আমি 1.5 গ্লাস মতো জল নিয়েছি, জলটাকে একটু গরম করে নেব। জলটা গরম করা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি জলটাকে দিয়ে দিচ্ছি। তোমাদের প্রয়োজন মতো জল কিন্তু তোমরা ব্যবহার করবে। আমি একটু পাতলা ঝোল রাখি, তাই আমি 1.5 গ্লাস মতো জল পুরোটাই আমি দিয়ে দিয়েছি। আর যে কড়াইটা ছিল তো সেই কড়াই ধোয়ার জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এখানে জলের পরিমাপটা একদম মাটন আর জলের সমান সমান থাকবে, তাহলেই বুঝবে ঠিক আছে। এর থেকে বেশি জল দিতে যেও না, তাহলে কিন্তু ঝোলটা বেশি হয়ে যাবে। আর যে আলুটা রেখেছিলাম ভেজে, সেই আলুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমার যদি মনে হয় নুনটা একটু কম আছে, এই সময় কিন্তু অ্যাড করে দিও। আমারও মনে হলো একটুখানি নুনটা কম লাগছিল, তাই এখানে আমি 1/2 চা চামচ মতো নুন এখানে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনের সাথে নুনটাকে। এবারে দেখো একটা ঢাকা দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেব। আমি এটাকে প্রায় 8টা মতো সিটি দিয়েছিলাম হাই ফ্লেমে। তোমরা যদি এটাকে চাও লো ফ্লেমে দিতে, তাহলে 2টো সিটিতেই হয়ে যাবে মাংসটা সেদ্ধ। যখনই দেখবে 8টা সিটি পড়ে গেছে, তখনই গ্যাসটাকে বন্ধ করে প্রেসার কুকারটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে দেখবে এইভাবে মাটনটা কিন্তু একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো একদম যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে। তোমাদের যদি মনে হয় ঝোলটা একটু বেশি আছে, তাহলে কিন্তু এই সময় গ্যাসটাকে জ্বালিয়ে এই ঝোলটাকে তোমরা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমাদেরকে আমি 1 পিস মাটন দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো একদম সুন্দর পারফেক্টলি বয়েল হয়ে গেছে।
এবারে সব শেষে ওপর থেকে হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োর সাথে ঝোলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাটনের মধ্যে চলে যায়। ব্যাস, আর কি, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, একদম রেডি সার্ভ করার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রকম মাটন যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে আর কি লাগে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।